চলুন আজকে একটু গভীরে গিয়ে দেখি ভূ রাজনৈতিক সংঘাত কিভাবে একটা বিশাল চক্রাকার অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরি করে সেটা সত্যিই বেশ কৌতূহলোদ্দীপক। যখনই বৈশ্বিক কোনো অস্থিরতা দেখা দেয় তখন শুধু যে ম্যাপের রেখাই বদলায় তা কিন্তু নয়, বরং অর্থের এক বিশাল প্রবাহ দিক পরিবর্তন করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই অর্থের গতিপথটাই অনুসরণ করব। ঠিক আছে, চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখিনি। আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। প্রতিরক্ষা অর্থনীতির উত্থান, এই সংঘাতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কিভাবে লাভবান হচ্ছে, লবিংয়ের বিশাল ক্ষমতা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং সবশেষে এই বিপুল প্রতিরক্ষা ব্যয়ের একটা বাস্তব মূল্যায়ন। প্রথমে আসা যাক আমাদের প্রথম পর্বে, প্রতিরক্ষা অর্থনীতির উত্থান। সামষ্টিক অর্থনীতির বড় বড় ডেটায় যাওয়ার আগে চলুন দেখি একেবারে তৃণমূল বা মাইক্রো লেভেলে এর প্রভাবটা ঠিক কেমন হয়। এখানে সবচেয়ে চমৎকার উদাহরণ হতে পারে অ্যালাবামার হান্টসভিল শহরটি। নাসার চন্দ্রাভিযানের সাহায্য করার জন্য ঐতিহাসিকভাবে একে ডাকা হতো রকেট সিটি। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই শান্তশিষ্ট শহরটি এখন মার্কিন প্রতিরক্ষা শিল্পের এক বিশাল শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে। বৈশ্বিক অস্থিরতা আর বড় বড় সব প্রতিরক্ষা চুক্তির সরাসরি সুফল পাচ্ছে এই শহর। অর্থনীতি ফুলে ফেপে উঠছে, তৈরি হচ্ছে উচ্চ বেতনের প্রচুর কর্মসংস্থান। রিয়েল এস্টেট থেকে শুরু করে স্থানীয় ছোটখাটো ব্যবসা, সবকিছুই বলতে গেলে এই প্রতিরক্ষা খাতের অভাবনীয় প্রবৃদ্ধির উপর ভর করে চলছে। এবার মাইক্রো লেভেল থেকে একটু সামষ্টিক বা ম্যাক্রো লেভেলে চোখ রাখা যাক। সংখ্যাটা হল $1.5 ট্রিলিয়ন। বর্তমান প্রশাসন তাদের স্বপ্নের সামরিক বাহিনী বা ড্রিম মিলিটারি গড়ে তোলার জন্য 2027 সালের প্রতিরক্ষা বাজেটে ঠিক এই বিপুল পরিমাণ অর্থই প্রস্তাব করেছে। জাস্ট চিন্তা করুন, এটা কিন্তু কোনো সাধারণ অঙ্ক নয়। এই বাজেট বিশ্বের পুরো সামরিক সমীকরণকেই হয়তো বদলে দিতে পারে। আর এই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হচ্ছে এর আকার, 42%। হ্যাঁ, বর্তমান মার্কিন প্রতিরক্ষা বাজেটের তুলনায় এটা 42% বেশি। এক বছরের ব্যবধানে এত বড় একটা উল্লম্ফন সত্যি অভাবনীয় একটা ব্যাপার। এটা শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং খুব স্পষ্ট একটা বার্তা যে সামরিক প্রস্তুতিতে এখন ঠিক কী পরিমাণ অর্থ ঢালা হচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, সংঘাতে লাভবান কর্পোরেট প্রতিষ্ঠান। সরকারি ব্যয়ের এই বিশাল হিসাব নিকাশ তো দেখলাম, কিন্তু এই সংঘাতের সময় প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতে ঠিক কারা আসলে লাভবান হয়, চলুন সেটা একটু নিরপেক্ষভাবে যাচাই করে দেখি। একটা চমকপ্রদ তথ্য দিই। সংঘাত শুরু হওয়ার প্রথম মাসেই বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানিগুলো প্রতি ঘণ্টায়, খেয়াল করবেন, প্রতি ঘণ্টায় আনুমানিক প্রায় 3 কোটি বা $30 মিলিয়ন অতিরিক্ত মুনাফা করেছে। যেখানে শেয়ার বাজারের মূল সূচক S&P 500 এই সময় বেড়েছিল মাত্র 4.6%, সেখানে এক্সএলই এনার্জি ফান্ডের মতো জ্বালানি খাতের সূচক এক লাফে 30% বেড়ে গিয়েছিল। বুঝতেই পারছেন, তেলের দাম আর জ্বালানির চাহিদার এই ঊর্ধ্বগতি সরাসরি কর্পোরেট কোষাগারকে কতটা সমৃদ্ধ করেছে। আর এই ডেটাটা পুরো চিত্রটাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে। দেখুন, শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারদের প্রথম প্রান্তিকের আয়ের কি বিস্ময়কর উল্লম্ফন। RTXের আয় বেড়েছে 34%, বোয়িং ডিফেন্সের আয় বেড়েছে 50%, আর নর্থ্রুপ গ্রুমানের আয় বেড়েছে অবিশ্বাস্য 80%। এগুলো মোটেও কোনো ছোটোখাটো লাভ নয়। সংঘাত শুরু হলে যখন অস্ত্রের মজুদ ফুরিয়ে যায় আর সেই শূন্যস্থান পূরণের জন্য যে নতুন অর্ডারগুলো আসে, এগুলো তারই একদম সরাসরি আর্থিক ফলাফল। তাহলে এই অর্থনীতি আসলে একটা বিশাল চক্র। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় পর্বে, লবিংয়ের ক্ষমতা। কোম্পানিগুলোর এই বিপুল মুনাফার একটা বড় অংশ কিভাবে আবার ঘুরে ফিরে সরকারি নীতিকে প্রভাবিত করতে চলে আসে, সেটা বোঝাটা খুবই জরুরি। পরিসংখ্যান বলছে গত বছর শুধু লবিংয়ের পেছনেই প্রতিরক্ষা খাত ব্যয় করেছে $19 কোটি 10 লাখ, যা তার আগের বছরের তুলনায় পুরো 20% বেশি। অন্যদিকে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ খাত ব্যয় করেছে প্রায় $48 কোটি 50 লাখ। অর্থাৎ নিজেদের অনুকূলে সরকারি নীতি তৈরি করতে এই প্রতিষ্ঠানগুলো রীতিমতো কোটি কোটি ডলার খরচ করছে। সোজা কথায়, এই বিপুল পরিমাণ অর্থ লবিস্টদের পেছনে ব্যয় করা হয় মূলত পরবর্তী বাজেটের একটা বড় অংশ নিজেদের দিকে টেনে আনার জন্য। তবে এখানে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিও আছে। বিশ্লেষক পাওলো ফন সুরাক আমাদের মনে করিয়ে দেন যে ওয়াশিংটনের সবচেয়ে বড় লবিং গ্রুপ কিন্তু
প্রতিরক্ষা বা জ্বালানি খাত নয়, সেটা হলো এএআরপি, যারা মূলত পেনশনভোগীদের অধিকার নিয়ে কাজ করে। এর মানে হলো সবাই আসলে একটা নির্দিষ্ট সরকারি তহবিলের জন্য প্রতিযোগিতা করছে। সীমিত ফেডারেল ডলারের ওই একই হাড়ি থেকে সবাই চাইছে নিজেদের খাতের জন্য বরাদ্দটা একটু বাড়িয়ে নিতে। আর্থিক প্রণোদনা আর রাজনৈতিক লবিংয়ের এই চক্রটা কিন্তু একদমই নতুন কোনো বিষয় নয়। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের চতুর্থ পর্ব, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। দশকের পর দশক ধরে চলায় এই সিস্টেমিক বিতর্কের শুরুটা আসলে কোথায় হয়েছিল? সময়টা ১৯৬১ সাল। নিজের বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট ডুয়াইট আইজেনহাওয়ার বলেছিলেন, সরকারের কাউন্সিলে আমাদেরকে অবশ্যই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের অযাচিত প্রভাব অর্জনের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তা কাঙ্ক্ষিত হোক বা অনাকাঙ্ক্ষিত। একটু চিন্তা করে দেখুন তো, এটা ৬০ বছরেরও বেশি সময় আগের একটা সতর্কবার্তা। তিনি নিজে ছিলেন একজন ৫ তারকা জেনারেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তারপরও তিনি এই প্রতিরক্ষার শিল্পের ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। আজকের এই ডেটাগুলোর সাথে সেই পুরনো সতর্কবার্তাটা মেলালে বোঝা যায় বিষয়টা আজও কতটা প্রাসঙ্গিক। ঠিক এখানেই বিশেষজ্ঞদের মধ্যে বেশ বড় দুটি ভিন্ন মতাদর্শ দেখা যায়। ড্যান গ্রাসিয়ারের মতো বিশ্লেষকরা মনে করেন দেশ এখন একটা স্থায়ী যুদ্ধভিত্তিক অর্থনীতি বা পার্মানেন্ট ওয়ার ইকোনমির ওপর দাঁড়িয়ে আছে, যেখানে অবিরাম অস্ত্র তৈরির মাধ্যমে কোম্পানিগুলোর মুনাফা নিশ্চিত করাটাই মূল লক্ষ্য। অন্যদিকে এর ঠিক বিপরীত যুক্তিটি হল কৌশলগত নিবৃত্তিকরণ বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স। তাদের মতে আগের সংঘাতগুলোতে বিপুল পরিমাণ স্মার্ট অস্ত্র ব্যবহার করার ফলে বর্তমান মজুদ বেশ বিপজ্জনকভাবে কমে গেছে। তাই সেই শূন্যস্থান পূরণের জন্যই এই বিশাল ব্যয় একান্তই প্রয়োজনীয়। তাহলে বড় প্রশ্নটা হলো, এই বিপুল পরিমাণ অর্থ কি আসলেই ঠিকভাবে ব্যয় হচ্ছে? এটাই আমাদের শেষ পর্ব, প্রতিরক্ষা ব্যয়ের মূল্যায়ন। শুধু বাজেটের আকার বিশাল হলেই কি নিরাপত্তা নিশ্চিত হয়, নাকি এই অর্থের সঠিক ব্যবহারটাই আসল কথা? চলুন দেখে নিই। আর্থিক শৃঙ্খলার অভাবের একটা ক্লাসিক উদাহরণ হতে পারে F-35 ফাইটার জেট প্রোগ্রাম। এই প্রজেক্টের প্রত্যাশিত ব্যয় ধরা হয়েছে প্রায় $2 ট্রিলিয়ন। কিন্তু গ্রাসিয়ারের সমালোচনা অনুযায়ী এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর লক্ষ্যমাত্রা ছিল ৯০% সক্ষমতা অর্জন করা, অথচ বাস্তবে এরা মাত্র ৩০% মিশন সম্পন্ন করার সক্ষমতা দেখাতে পেরেছে। সোজা কথায়, এত বিপুল পরিমাণ অর্থ খরচ করার পরও প্রত্যাশিত রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে এই সমালোচনার বিপরীতে ফর্ন সুরাকের দেওয়া প্রেক্ষাপটটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তিনি মনে করিয়ে দেন যে অঙ্কের হিসেবে এটা বিশাল মনে হলেও বর্তমানে প্রতিরক্ষা ব্যয় আমাদের জিডিপির মাত্র ৩%। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় এই হার কিন্তু ৬-৯% মতো ছিল। তাই জাতীয় সম্পদের শতাংশের হিসেবে যদি ধরি, তাহলে প্রতিরক্ষা খাতের ব্যয় ঐতিহাসিকভাবে আসলে অনেকটাই কমেছে। তাহলে এর সমাধান কোথায়? এখানে বিশেষজ্ঞরা একটা বিষয়ে একমত যে শুধুমাত্র বাজেটের আকার বাড়ালেই হবে না, বরং সঠিক ধরনের অস্ত্র নির্বাচনের দিকে আমাদের নজর দিতে হবে। প্রথমত, সাধারণ কিন্তু যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এমন অস্ত্র কেনায় জোর দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, অতি জটিল বা এক্সকুইজিট ডিজাইনের অস্ত্র এড়িয়ে চলা উচিত। আর তৃতীয়ত, সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের যুদ্ধের ধরনটা আমাদের নতুন করে মূল্যায়ন করা দরকার। পুরো বিষয়টা বিশ্লেষণ করার পর শেষে এসে একটা দারুণ প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটি জাতি কিভাবে তার প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক প্রস্তুতি এবং একই সাথে একটি স্থায়ী যুদ্ধভিত্তিক অর্থনীতির দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে। সরকারি বিপুল ব্যয় আর কর্পোরেট মুনাফার এই চক্রাকার গতিপথটা সত্যি আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। আজকের মতো এই প্রশ্নটাই ভাবনার খোরাক হিসেবে রেখে দেওয়া হলো।